your daily dose of happiness. আপনারা শুনছেন বিজয়গড় জ্যোতিষরায় কলেজের একমাত্র ইন্টারনেট রেডিও স্টেশন রেডিও কলকাতা। এখন রেডিও কলকাতায় থাকছে কৃষি বিষয়ক অনুষ্ঠান চাষবাস। আজকে চাষবাস অনুষ্ঠানে আপনারা শুনবেন চাষের পালা বদলে অন্তর্বর্তী চাষ এবং এর গুরুত্ব সম্বন্ধে। এ বিষয়ে বলবেন মৌমিতা রায়, গবেষক, শস্য বিজ্ঞান বিভাগ, পল্লী শিক্ষা ভবন, বিশ্বভারতী। আর শুনবেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের কণ্ঠে এ বিষয়ের উপর লেখা গান। সহযোগী কণ্ঠে পূর্বাশা সামন্ত। সমগ্র অনুষ্ঠানটি প্রযোজনায় থাকছে বিজয়গড় জ্যোতিষরায় কলেজ। শুনতে থাকুন আজকের অনুষ্ঠান। রেডিও কলকাতার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আজ আমাদের অনুষ্ঠানে আলোচনার বিষয় চাষের পালা বদলে অন্তর্বর্তী চাষ এবং এর গুরুত্ব। এ বিষয়ে আলোচনা করার জন্য বিশেষজ্ঞ হিসেবে রয়েছেন মৌমিতা রায়, গবেষক, শস্য বিজ্ঞান বিভাগ, পল্লী শিক্ষা ভবন, বিশ্বভারতী। আমাদের সাথে রয়েছেন বিশেষজ্ঞ মৌমিতা রায়। নমস্কার। নমস্কার। আজকের আমাদের বিষয় চাষের পালা বদলে অন্তর্বর্তী চাষ এবং এর গুরুত্ব। তো শব্দগুলো শুনতে একটু কঠিন মনে হচ্ছে, যদি গল্পের মতো করে বুঝিয়ে বলেন যে অন্তর্বর্তী চাষ ব্যাপারটা ঠিক কি? হ্যাঁ, অন্তর্বর্তী চাষ হলো এমন একটি অত্যাধুনিক চাষ ব্যবস্থা যেটার মাধ্যমে আমরা একই জমিতে একের সাথে আরো অধিক ফসল একসঙ্গে চাষ করতে পারবো। সেখানে একটা ফসল থাকবে মূল ফসল হিসেবে এবং তার সঙ্গে আরো কিছু ফসল থাকবে সাথী ফসল হিসেবে। আমরা একই সময়ে একই বছরে নিজের জমিতে একই সাথে একের বেশি ফসল এই পদ্ধতির মাধ্যমে চাষ করতে পারবো। আচ্ছা, তাহলে আপনি যে বলছেন অনেক রকমের ফসল বা সবজি, তো সেগুলো মানে যদি উদাহরণ দিয়ে গল্পের মতো করে বুঝিয়ে বলেন যে কি কি ফসল বা সবজি। হ্যাঁ, এবার বিভিন্ন ফসল বা সবজি আমরা নিতে পারি। প্রথমত যে কোন জেলায় বা সেখানে কিরকম জলবায়ু আছে বা কিরকম মাটির অবস্থা আছে সেই অনুযায়ী আমরা চাষ করতে পারবো। খারিফে হলে যেমন ধান বা রবিতে হলে যেমন ভুট্টা, এখন মানে মূল দুটি এখন ফসল। তো ভুট্টার সাথে যেমন আরো অন্যান্য শীতকালীন সবজি চাষ করা যেতে পারে, কারণ একটা ভুট্টা পুরোপুরি পরিপক্কতা পাওয়ার জন্য 120 থেকে 140 দিন একটা সময়ের দরকার হয়। তো সেই সময়ের মাঝে যদি প্রথম দিকেই শীতকালীন কিছু সবজি চাষ করা হয়, যেমন বাঁধাকপি, বিনস, মটরশুঁটি, বিভিন্ন ধরনের ডাল শস্য, এই জিনিসগুলো চাষ করা যেতে পারে। অথবা ভুট্টার সাথে সয়াবিনও করা যেতে পারে এবং ধানের সাথে লাউও করা যেতে পারে, অথবা ধানের সাথে বিভিন্ন শস্য চাষ করা যেতে পারে এই পদ্ধতির মাধ্যমে। আচ্ছা, তো এই যে চাষের প্রধান উদ্দেশ্য কি আছে? এই চাষ পদ্ধতির মূল উদ্দেশ্য হলো যে প্রতি ক্ষেত্রফল জমিতে চাষির উৎপাদনশীলতা বাড়ানো এবং তার সাথে তার আয় বৃদ্ধি করা। সীমিত পরিমাণ জমি বর্তমান সময়ে দাঁড়িয়ে একটি খুব সমস্যার বিষয়। যে হারে বিপুল হারে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে, সেই বিপুল জনসংখ্যার খাদ্য যোগান সুনিশ্চিত করার জন্য পর্যাপ্ত পরিমাণ জমির প্রচন্ড অভাব দেখা যাচ্ছে বর্তমান সময়ে দাঁড়িয়ে। তো সীমিত জমির মধ্যে একের বেশি ফসল চাষ করে সেটির মাধ্যমে একটা এক্সট্রা ইনকাম ফার্মাররা করতে পারবেন। তাদের একটা আয়ের একটা নতুন রাস্তা খোলা থাকবে এবং তার সাথে তাদের খাদ্যাভ্যাসেও একটা পরিবর্তন আনা যেতে পারে। শুধু তার সঙ্গে সবজি, ডাল, বিভিন্ন ধরনের খাবার তারা এরপর থেকে গ্রহণ করতে পারবেন নিজের জমি থেকে। আচ্ছা, এই যে অন্তর্বর্তী চাষ যেসব বন্ধুরা মানে কেন করবেন বা করা উচিত, মানে কি সুবিধা পাবে তারা, এটা বলুন। হ্যাঁ, অন্তর্বর্তী চাষ করলে প্রথমত তাদের একই খরচে একই পরিমাণ সবজি বা ফসল চাষ করতে যে তাদের খরচাটা হতো, সেই একই পরিমাণ খরচেই তারা একের বেশি ফসল পাচ্ছেন এবং সেখান থেকে মানে একটা ফসলের জন্য খরচ করে তারা দুটো বা তিনটে ফসলের আয় পাচ্ছেন। তার সাথে সাথে
ডাল শস্য যদি তারা সাথী ফসল হিসেবে চাষ করেন তাহলে মাটির উর্বরতাও নির্ভর হচ্ছে এবং জমিতে সার ব্যবহারের প্রয়োজন অনেকটাই কমে যাচ্ছে এবং সার ব্যবহারের সাথে সাথে জল ব্যবহারের প্রয়োজনীয়তাও অনেকটা কমে যাচ্ছে। তো সেখানেও তিনি কিছুটা পরিমাণ তার তিনি সাশ্রয় করতে পারবেন, সেটা সারের এবং জলের এবং তার পয়সার সাশ্রয় তিনি করতে পারবেন। আরেকটি তারা সুবিধা পেতে পারেন, যেমন ধরুন সবজি আর ফসল একসাথে করলে জমিতে আগাছা দমনেরও একটা বিষয় তারা এক্ষেত্রে তারা পাবেন। মানে বিভিন্ন দুই বা তার বেশি সবজি চাষ করলে আগাছা দমন করতেও কিন্তু অনেক সুবিধা হবে। আচ্ছা, এই যে পদ্ধতির কথা আপনি বলছেন, এটা আরো ক্ষুদ্র কৃষকদের জন্য এটা অনেক বেশি উপযোগী, তাই তো? হ্যাঁ, নাকি যারা বৃহৎ আকারে করতে পারবেন তারাও? লাভবান হতে পারবেন। হ্যাঁ, এটা মানে ছোটদের জন্য, যারা ছোট কৃষক তাদের জন্য কি এটা? হ্যাঁ, ছোট কৃষকরাও এটা করতে পারবেন। এখন অনেকেই বিভিন্ন জেলায় অনেক চাষিরাই এটা প্র্যাকটিস করছেন এবং তারা লাভবানও হয়েছেন। আর আরেকটি বিষয় হলো, তারা যেহেতু সাথী ফসল হিসেবে বিভিন্ন সবজি চাষ করছেন, বিশেষ করে শীতকালীন সবজির ক্ষেত্রে তারা খুব কম সময়ে একটা এক্সট্রা আয়ের একটা জায়গা তারা পাচ্ছেন। তাদের জমির উর্বরতাও যেমন বৃদ্ধি পাচ্ছে, তার সাথে সাথে আয়ও বৃদ্ধি পাচ্ছে তাদের। আচ্ছা আচ্ছা, আপনি বলছেন যে একই ফসলের খরচে এবং একই জমিতে একের অধিক ফসল করা সম্ভব, তাই তো? তো হ্যাঁ, সেক্ষেত্রে নিশ্চয়ই সেই একই জল ব্যবহার হবে, একই সার বা একই বিষ, এগুলো কাজ হয়ে যাচ্ছে। তো যদি হ্যাঁ, একটু যদি বলেন যে মানে কোন চাষের সঙ্গে কোন চাষ করলে, সেটা একটু উদাহরণ দিয়ে যদি একটু আমাদের বুঝিয়ে বলেন। হ্যাঁ। এবার অন্তর্বর্তী চাষের ক্ষেত্রে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত যে চাষির তিনি যে জায়গাতে আছেন সেখানে তার কোন ফসলগুলো সেই জমির বা সেই জায়গার জলবায়ুর উপযোগী, তাকে এমন ফসল নিতে হবে। এবং তার সাথে সাথী ফসলও তার এমন সাথী ফসল নিতে হবে যেখানে দুটো ফসলের শিরাবিন্যাস আলাদা থাকবে। তাহলে কি হবে, বিভিন্ন স্তর থেকে গাছ যে সার বা জল গ্রহণ করবে সেটাতে গাছের সুবিধা হবে। এবার দুটো গাছের মধ্যে যদি প্রতিযোগিতা বাড়ে সার এবং জলের, বা সঠিক সময়ে যদি গাছের প্রয়োজনীয়তা অনুযায়ী সার বা জল প্রয়োগ করা না হয়, তবে সেক্ষেত্রে তাদের যেহেতু তাদের একদিকে যেমন প্রতিযোগিতা বাড়বে, আর একদিকে কিন্তু তাদের উৎপাদনশীলতার মধ্যেও তার প্রভাব দেখা যাবে। অবশ্যই। এবার ভুট্টা যেমন বর্তমান সময়ে দাঁড়িয়ে একটি লাভবান ফসল, ভুট্টা বীজ বপন থেকে ভুট্টা তোলা অবধি একটা অনেক দীর্ঘ সময়ের প্রায় 3 থেকে 4 মাসের একটা মেয়াদ থাকে। তো সেক্ষেত্রে খুব কম সময়ের যদি সবজি নেওয়া হয়, যেটা 2 মাসের মধ্যেই সেই ফলন পাওয়া যেতে পারে সবজি, সেক্ষেত্রে চাষিদের পক্ষে এটা খুবই সুবিধাজনক একটা ব্যাপার। তবে এক্ষেত্রে আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো শ্রমের পরিমাণটা তাদের নিজেদের পরিবারের থেকে কিছুটা তাদের বহন করতে হবে। সবজি তোলার ক্ষেত্রে বা সবজির পরিচর্যার ক্ষেত্রে তাদের শ্রমের প্রয়োজনীয়তা রয়েছে। আচ্ছা, আপনি যে বলছিলেন যে ভুট্টার সঙ্গে অন্য কিছু চাষ, তাহলে সেটা কিভাবে করবো? অন্য কি ফসল করা যাবে ভুট্টার সঙ্গে? ভুট্টার সঙ্গে কোন কোন সবজি করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ভুট্টার সঙ্গে অনেক ধরনের শীতকালীন সবজি করা যেতে পারে। বিভিন্ন শাক, যেমন ধরুন লাল শাক বা সর্ষে শাক, এই ধরনের শাক জাতীয় জিনিস নেওয়া যেতে পারে, বা ফুলকপি, মানে আপনি বাঁধাকপি, বলছেন যেহেতু ভুট্টাটা 4-5 মাস সময় লাগবে, তাহলে যেগুলো 2-3 মাসের সবজি সেগুলোকে করে নিতে পারবো, তাই তো? হ্যাঁ, যেহেতু মানে ভুট্টা তোলার একটা অনেক দীর্ঘ মেয়াদী একটা ব্যাপার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেক্ষেত্রে শীতকালীন সবজি খুব কম সময় এবং তারা যদি সঠিক সময়ে সেই সবজিটা তুলে ফেলতে পারেন, তাহলে বাজারে কিন্তু তার দামও তারা সঠিক দাম পেয়ে লাভবান হতে পারবেন। তাহলে আমরা শীতকালীন এই যে যে সমস্ত বলুন। সবজির ডিমান্ড থাকে, ব্রোকলি বলুন, বাঁধাকপি বা ফুলকপি, মটরশুঁটি, বিনস, এই ধরনের সবজিও তারা করতে পারেন। আচ্ছা আচ্ছা, তো এই যে পদ্ধতির কথা আপনি বলছেন, এখানে ফসল নির্বাচনটা কিভাবে করা হয়? ফসল নির্বাচনটা প্রথমে একটা মূল ফসল আপনাকে নির্ধারণ করে নিতে হবে। সেটা চাষিদের সুবিধে অনুযায়ী বা তাদের পছন্দ অনুযায়ী বা তারা যে চাষ করে আসছেন আগে থেকে,
সেরকম কোনো একটা ফসল নিতে হবে যেটা তাদের মূল ফসল থাকবে। তার সাথে ফসলের শিরাবিন্যাস করতে হবে এমন করে, এটা তাদের ইচ্ছে মতো করেই তারা করতে পারেন। তার সঙ্গে সাথী ফসল হিসেবে তাদের সুবিধা অনুযায়ী আরো যে কোনো ফসল তারা নিয়ে নিতে পারে। এবার মূল ফসলের সারি বিন্যাসের মাঝে 1 লাইন বা 2 লাইন বা 3 লাইন তাদের সুবিধা অনুযায়ী সাথী ফসলের তারা সারি বিন্যাস করতে পারেন। আমরা যদি ভুট্টার উদাহরণ দিয়েই বলি, ভুট্টার ধরুন তারা ভুট্টার 2 লাইন করলেন, তারপরে 2 লাইন বা 3 লাইন বাঁধাকপি করলেন, তারপর আবার 2 লাইন ভুট্টা করলেন, আবার 2 লাইন বা 3 লাইন ফুলকপি করলেন বা অন্যান্য সবজি করলেন। এভাবে তাদের পছন্দের কোনো সবজি বা তাদের পছন্দের কোনো শীতকালীন শাক তারা করতে পারেন। এবার তারা লাফা শাক জাতীয় শাকও করতে পারেন, লাল শাকও করতে পারেন। আচ্ছা, তো কোন কোন জিনিসগুলোকে মাথায় রাখা উচিত এই চাষ যে আমরা করবো, সেক্ষেত্রে যাতে কোনো অসুবিধার মধ্যে আমাদের কৃষক বন্ধুরা না পড়েন, সেই জন্য কোন কোন বিষয়গুলো খেয়াল রাখা উচিত? সার এবং জলের যে পরিমাণের ব্যাপারটা, সেটা গাছের প্রয়োজনীয়তা এবং চাহিদা অনুযায়ী সঠিক সময়ে সার এবং জল প্রয়োগ একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই জিনিসটি মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত, পরিচর্যা করার সময় তাদের ফসলের সারি বিন্যাস এমন ভাবে করতে হবে যাতে ফসলের সারির মাঝখান দিয়ে তাদের জমির পরিচর্যা বা বিভিন্ন ফসল বা সবজির পরিচর্যা করতে যাদের তাদের সুবিধা হয়। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বাজারে দাম। তারা যদি সঠিক সময়ে ফসলটা না তোলেন বা বাজারে যখন সুলভ মূল্য যখন থাকবে সেই সময় যদি তারা তোলেন, তাহলে তারা সঠিক দাম পাবেন। এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। আচ্ছা, আপনি তো অনুষ্ঠানের প্রথমের দিকে বলছিলেন যে মাটির অনেক উপকার হয় এই চাষের ক্ষেত্রে, হ্যাঁ, সার কম ব্যবহার করতে পারে, সেগুলো একটু বুঝিয়ে বলেন যে কি হবে সেটা। হ্যাঁ, আমরা জানি যে এই ডাল শস্য, যে কোনো ধরনের ডাল শস্য মাটির উর্বরতা বাড়ায়, কারণ ডাল শস্য এমন একটি গাছ যার ক্ষমতা আছে মাটির মধ্যে নাইট্রোজেন যোগ করার একটা বিশেষ ক্ষমতা আছে। তো মূল ফসলের সাথে সাথী ফসল হিসেবে যদি ডাল শস্য নেন, সেটি যেমন মাটির উর্বরতা বৃদ্ধি করবে, তার সাথে সাথে মাটিতে কৃত্রিম সার প্রয়োগের প্রয়োজনীয়তাটা কমাবে। এতে কি হবে, কৃত্রিম সার যদি কম প্রয়োগ করে তাহলে মাটির স্বাস্থ্য রক্ষা হবে এবং তার পাশাপাশি তার যে সারের একটা খরচ নির্ধারিত ছিল সেটা কিছুটা হলেও কমে যাবে। আর আরেকটি বিষয় হলো যে এই যে সাথী ফসলগুলো যখন 2 মাস পরে তুলে নেওয়া হবে, তার যে অবশিষ্টাংশ যে থাকবে, গাছের যে অবশিষ্টাংশ, সেটা কিন্তু মাটিতে পচে গিয়ে মিশে আবার মাটিতে সারের পরিমাণ বাড়াবে। সেক্ষেত্রেও সেভাবেও মাটির স্বাস্থ্য রক্ষা হবে। আচ্ছা, তো এবার যদি একটু বলেন যে এই পদ্ধতিতে সার ব্যবস্থাপনা কেমন হওয়া উচিত? সার ব্যবস্থাপনা প্রথমত তো যে কতদিনের আপনি ফসল নিচ্ছেন সেই অনুযায়ী প্রত্যেকটা ফসলের জন্য বিভিন্ন জেলা কৃষি দপ্তর থেকে সারের পরিমাণ নির্ধারণ করে দেওয়া হয়। বিভিন্ন জায়গার ক্ষেত্রে, জায়গা বিশেষে বা ফসল বা সবজি বিশেষে একটা সমস্ত কৃষকের জন্য একটা সেটা করে দেওয়া হয়। তো সেই জিনিসটা তাদের ফলো করে যতটা পরিমাণ তাদের দেওয়ার প্রয়োজনীয়তা আছে সেই সারের পরিমাণটাই তাদের দিতে হবে। এবার অনেকে প্রথমবারেই পুরোটা পরিমাণ সার না দিয়ে 2 বার বা 3 বারে ভাগ করে দিতে পারেন। এতে কি হয় যে গাছের যে তার সময়সীমা, তার যতটা সময়সীমা, পুরোটা সীমা জুড়েই তার কিছু কিছু সময় তার সারের চাহিদা হয়। এবার প্রথমেই যদি পুরোটা দিয়ে দেন তাহলে তার পুরোটা তো গাছ নিতে পারে না, জলের সাথে মাটির নিচে অনেকটাই সেটা নষ্ট হয়ে যায়, মানে গাছ নিতে পারে না। তো 2 বার বা 3 বারে দিলে যেমন সারটা নষ্ট হবে না, তেমন গাছের বিভিন্ন বৃদ্ধির পর্যায়ে তার সার নেওয়ার একটা সেখানে যোগান থাকবে মাটির মধ্যে। সেজন্য যেটা সারের পরিমাণ সেটা ভাগ ভাগ করে দিলে সুবিধা হবে গাছের ক্ষেত্রে, তাই তো?
আচ্ছা, এবার হ্যালো। যদি বলেন যে এই পদ্ধতিতে আগাছা নিয়ন্ত্রণ কিভাবে সাহায্য করতে পারে আমাকে? হ্যাঁ, আগাছা মানে আমরা যদি দেখি যে কেউ একটা ফসল মানে চাষিরা এতদিন যেভাবে চাষ করে এসছেন, যে হুম, ফসলের বিভিন্ন তো সারি থাকে, আলাদা আলাদা লাইন থাকে। এবার হুম, তার মাঝখানের যে ফাঁকা জায়গাটি থাকে হুম, সেখানেই অনেক ধরনের আমরা আগাছা দেখতে পাই। সেটা আচ্ছা, বিভিন্ন ঘাস, বিভিন্ন হুম, ধরনের মানে ফসল বা সবজি বিশেষে আমরা অনেক আলাদা 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 ধরনের আগাছা দেখতে পাই। আচ্ছা, কিন্তু তার মূল মূল ফসলের মাঝে যে জায়গাটি আছে, হুম, সেই জায়গাটিতে যদি আমরা সাথী ফসলকে বসাই, হুম, তাহলে কিন্তু আগাছা বাড়ার মতো কোনো জায়গাই আর রইলো না। আগাছা যে বড় হবে তার সেই সুযোগটাই পাবে না, কারণ তার আগেই আমরা সেখানে অন্য সাথী সবজি দিয়ে ফসল দিবি, যদি হ্যাঁ, লাগিয়ে লাগিয়ে যদি চাষ সাথী করে দিই, ফসল দিয়েছি, তাহলে ঠিক। তার বাড়ার মতো সেই জায়গাটা সে পাবে না সারির হুম, মাঝখানে। হুম, আচ্ছা। তাহলে আমাদের তো যে কোনো চাষের ক্ষেত্রে তো একটা শ্রম দিতে হয়। তো এই চাষের ক্ষেত্রে কি শ্রমের চাহিদাটা কেমন ভাবে থাকবে? মানে তার পরিমাণটা বেশি থাকবে না কম থাকবে? যেহেতু একসঙ্গে হ্যাঁ। অনেকগুলো ফসল। হুম। হ্যাঁ, এক্ষেত্রে শ্রমিকের চাহিদা যদি একটা ফসল করেন তার থেকে নিশ্চয়ই একটু হলেও বেশি হবে। হুম, কিন্তু হুম, তারপরেও আহ, মানে তিনটে ধরুন, একজন চাষি আগে ভুট্টা করতেন, সেখানে হুম, তার শ্রমের পরিমাণ যা লাগতো সেখানে ভুট্টার সঙ্গে ধরুন আরো শীতকালীন তিনি দুটো বা তিনটে সবজি করলেন। এবার অবশ্যই সেক্ষেত্রে শ্রমিকটা একটু বেশি হবে। যেমন বীজ বপন করার ক্ষেত্রে হোক, বা ধরুন কোনো কৃষক যদি মটরশুঁটি করেন শীতকালীন, এবার মটরশুঁটি তো একবারে তোলেন না কৃষকরা, তারা সেটা দুবার বা তিনবার বা চারবারে তোলেন, যার যতটা চাষ করেন তার উপর নির্ভর করে। বা বাঁধাকপি ফুলকপি সেগুলো কেটে বিক্রি করার জন্য যে যে শ্রমটা তাদের দিতে হয়, এবং যখন তারা মাঠে থাকেন তখন তাদের পরিচর্যার জন্যও একটা শ্রমের দরকার হয়। তো সেক্ষেত্রে দেখলে অন্তর্বর্তী চাষের ক্ষেত্রে একটু পরিমাণ শ্রমিকের চাহিদা বা প্রয়োজনীয়তা বেশি আছে, কিন্তু তারপরেও সেটাকে যদি আমরা দেখি যে তার লাভের পরিমাণ যদি দেখি, সেক্ষেত্রেও এটা খুব বেশি সমস্যার কারণ হয়ে দাঁড়াবে না। আচ্ছা, আচ্ছা। তাহলে ঠিক কত পরিমাণে লাভবান হতে পারবেন কৃষকরা যদি ছোট্ট একটা ধারণা দেন মোটামুটি? ঠিক কত পরিমাণে লাভবান হতে পারবে আর কি কৃষকরা? হ্যাঁ, ওনারা মানে প্রায় দ্বিগুণ বা দুই গুণেরও বেশি পরিমাণ লাভবান হতে পারেন। মানে যদি ধানের ক্ষেত্রে সেটা উম মানে আমরা যেটাকে বেনিফিট কস্ট রেশিও বলি, যে হুম, তিনি হুম, যদি একশো হুম, টাকা একশো টাকা দেন, তাহলে তার থেকে কত বেশি লাভবান হবেন হুম, হুম, সেক্ষেত্রে হিসেব করলে, মানে ধানের সঙ্গে যদি সবজি করেন তাহলে ধরুন যে আহ 1 থেকে 1.5 গুণ বেশি লাভবান হবেন। আর যদি ভুট্টা করেন সবজির সঙ্গে তাহলে কিন্তু তিনি প্রায় 2.5 গুণ তার লাভ করার একটা সম্ভাবনা থাকবে। আচ্ছা, আচ্ছা, বেশ। হ্যাঁ। আর এই যে এখন জলবায়ু পরিবর্তন হয়, সেক্ষেত্রে কি এই পদ্ধতি ব্যবহার করলে কি আমাদের সুবিধা হবে নাকি অসুবিধা হতে পারে কোনো? হ্যাঁ, এটার জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে কি বর্তমানে আমরা এমন সময় দাঁড়িয়েছি যেখানে তো পরিবর্তনশীল একটা জলবায়ু আমরা এখন হ্যাঁ, হ্যাঁ, দেখতে পাই। সেটা হ্যাঁ, ঝড় বৃষ্টি হোক বা গ্লোবাল ওয়ার্মিং এর কারণে অনেক হুম, হুম, তাপমাত্রা বৃদ্ধি হোক। প্রচন্ড তাপমাত্রা বেড়ে যাচ্ছে, হ্যাঁ, 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 হ্যাঁ। তো সেই ক্ষেত্রে ধরুন যে আপনার কাছে একের বদলে যদি দুটো ফসল থাকে এবং সেই দুটো ফসলের কিন্তু তোলার সময় পুরোপুরি আলাদা, হুম, হুম, কোনোটা হুম, 1-2 মাস আগেই আপনি তুলে নিলেন, তো হুম, যখনই এরকম কোনো প্রাকৃতিক বিপর্যয় আসে, সেটা তো একটা নির্দিষ্ট সময়ের জন্য আসে, হুম, তারপর সেটা তো ধীরে ধীরে সেটা হুম, স্বাভাবিকের দিকে যায়। তো হুম, ধরুন কোনো আপৎকালীন সময়ে আপনার একটা ফসল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে হুম, আপনার কাছে কিন্তু বা চাষিদের কাছে আরো 2 বা 3টা ফসলের অপশন থাকলো, যেটা তার আগেই হয়তো আপনি তুলে নিয়েছেন বা পরে তোলা হবে, বা তাদের আলাদা আলাদা সময় তোলার জন্য কি হবে, যে তিনি একটা ফসলে যদি তার কিছুটা ক্ষতিগ্রস্ত তিনি হনও, বাকি দুটো ফসল থেকে কিন্তু তার একটা আয়ের জায়গা থাকবে। অন্তত উনি যে টাকাটা খরচ করেছেন সেই হুম, চাষটি করার জন্য, হুম, সেই টাকাটা পুরোপুরি ওনার নষ্ট হবে না, বা উনি পুরোপুরি ঋণে পড়বেন না।
ওনার অন্তত একটা ফসল যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, ওনার কাছে আরো অপশন থাকবে, অন্যান্য ফসল বিক্রি করে তিনি কিছুটা হলেও সেখান থেকে লাভবান হতে পারবেন। আচ্ছা আচ্ছা। এখন শুনবেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এই বিষয়ের উপর লেখা গান। সহযোগিতায় পূর্বাশা সামন্ত ও সৌমি সামন্ত চক্রবর্তী। আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে অন্তর্বর্তী চাষ, আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে অন্তর্বর্তী চাষ, একই সময়ে একই জমিতে অধিক লাভের আশ, একই সময়ে একই জমিতে অধিক লাভের আশ, আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে অন্তর্বর্তী চাষ। প্রধান ফসলের সাথে একটা সাথী ফসল, পরিচর্যা কীটনাশক, একই সার ও জল। প্রধান ফসলের সাথে একটা সাথী ফসল, পরিচর্যা কীটনাশক, একই সার ও জল। মৃত্তিকা ক্ষয় রোধে আর্দ্রতা রক্ষা, মৃত্তিকা ক্ষয় রোধ আর্দ্রতা রক্ষা, চাষের বহুল ব্যয় হ্রাস, আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে অন্তর্বর্তী চাষ। চীনা বাদামে ভুট্টা কিংবা ভুট্টার সাথে শিম, সরষে ভুট্টা বরবটি, আন্ত ফসলে রিলে ক্রপিং। চীনা বাদামে ভুট্টা কিংবা ভুট্টার সাথে শিম, সরষে ভুট্টা বরবটি, আন্ত ফসলে রিলে ক্রপিং। আলু তিল বা ধান ফুলকপি, আলু তিল বা ফুলকপি, আলু তিল বা ধান ফুলকপি, পেঁয়াজ লাউ 12 মাস। চীনা বাদামি ভুট্টা কিংবা ভুট্টার সাথে শিম, সরষে ভুট্টা বরবটি, আন্ত ফসলে রিলে ক্রপিং। আলু তিল বা ধান ফুলকপি, পেঁয়াজ লাউ 12 মাস। একই জমিতে নানান চাষের কত না বৈচিত্র্য, পরিকল্পনায় অন্তর্বর্তী চাষ উত্তম কৃষক মিত্র। একই জমিতে নানান চাষের কত না বৈচিত্র্য, পরিকল্পনায় অন্তর্বর্তী চাষ উত্তম কৃষক মিত্র। উপার্জনক্ষম ফসলের ক্রম, উপার্জনক্ষম ফসলের ক্রম, কৃষকের নাই রে অবকাশ। উপার্জনক্ষম ফসলের ক্রম, কৃষকের নাই রে অবকাশ। আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে অন্তর্বর্তী চাষ, আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে অন্তর্বর্তী চাষ। একই সময়ে একই জমিতে অধিক লাভের আশ,
একই সময়ে একই জমিতে অধিক লাভের আশ। আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে অন্তর্বর্তী চাষ। আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে অন্তর্বর্তী চাষ। আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে অন্তর্বর্তী চাষ। এতক্ষণ শুনলেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এ বিষয়ের উপর লেখা গান। সহযোগিতায় পূর্বাশা সামন্ত ও সৌমি সামন্ত চক্রবর্তী। সাথী ফসল তো চাষ করলে ওনার হ্যাঁ, মানে মূল ফসলের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রেও তার আপৎকালীন একটা আয়ের জায়গা, একটা রাস্তা খোলা থাকবে। আচ্ছা আচ্ছা। যে কোনো চাষবাসের ক্ষেত্রে বলুন বা প্রাণী পালন বলুন, যাই বলুন না কেন, সেখানে তো একটা ঝুঁকি থাকে। তো এক্ষেত্রে কোন কোন দিক থেকে ঝুঁকি রয়েছে সেটা যদি আমরা একটু সাবধান হতে পারি, তাহলে আমাদের কৃষকরা লাভ মানে দেখতে পাবে আর কি সহজে। হ্যাঁ, এক্ষেত্রে একটি ঝুঁকির বিষয় হলো যে বাজারের দাম। হুম, এটা তো মানে চাষিদের হাতে কিছু করার থাকে না। না, এবার প্রতি বছর কি হয়, বিভিন্ন সবজি বাজারজাত বাজারের দামের একটা কিন্তু তারতম্য দেখা যায়। হুম, মানে আমরাই যেমন ধরুন শীতকালে কখনো সবজি মানে একদম পিক সিজনে যদি কেউ বিক্রি করেন, তাহলে তিনি কিন্তু একটা ভালো পরিমাণ একটা আয় করতে পারেন। কিন্তু আবার ওই একই ফসল দেখা যায় যে তার আগে বা পরে বিভিন্ন সময়ে দাম অনেকটাই আবার কমে যায়। মানে এটা ক্রম পরিবর্তনশীল একটা ব্যাপার, এই দাম বাজারে ফসলের দামটা। হুম। এটাতে একটা ঝুঁকিপূর্ণ বিষয় থাকতে পারে যে কখন কিরকম দাম আছে। তো তার মানে আপনি বলছেন যে কি, চাষিদেরকে মার্কেটটা সার্ভে করে রাখতে হবে আর কি, কোন সময় কি হতে চলেছে, এবং একটা নিবিড় যোগাযোগ রাখতে হবে যারা এরকম বাজারে যাচ্ছেন, হ্যাঁ, তাদের সাথে যোগাযোগ রাখতে হবে। কোন সময় দামটা বেশি পাবো সেটাও খেয়াল রাখতে হবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, যে কোন সময় করলে আপনি দামটা পাবেন এবং সেই অনুযায়ী আপনাকে পরিকল্পনা করতে হবে যে কোন সবজিগুলোর কোন সময়, মানে গরমের সময় বিভিন্ন সবজির চাহিদা থাকে বা শীতকালে বিভিন্ন সবজির চাহিদা থাকে। ওই অনুযায়ী আগে থেকে একটা পরিকল্পনা করে নিতে হবে যে আমার যদি এই সময়ে সবথেকে বেশি ফসলের চাহিদা থাকে, হুম, তাহলে হুম, হুম। তার ঠিক 2-3 মাস আগে আমাকে পরিকল্পনা করে বীজ বপন করতে হবে। আচ্ছা, যেহেতু আমাদের অনুষ্ঠান অনেকটা এগিয়ে গেছে, আমরা শেষ করব, আরো মিনিট দশেক সময় রয়েছে। তো আপনি যদি একটু গল্পের মতো করে বুঝিয়ে বলে দেন, ধরুন এই যে গ্রীষ্মকাল এখন চাষ করব আমরা, হ্যাঁ, বা ধরুন যে বর্ষাকালে চাষ করব, তার জন্য কেমন পরিকল্পনা করলে কৃষকদের, যেটা আপনি বলছিলেন আর কি, একটু যদি ধারণা আমাদের দেন, কোন সবজির সঙ্গে কোন সবজিগুলো করলে একটা অ্যাডজাস্ট করবে ঠিকভাবে। হ্যাঁ, যেমন বর্ষাকালে তো আমাদের এখানে প্রধান ফসল হলো ধান। তো হুম, হুম, ধানের সঙ্গে শসা করা যেতে পারে। শসা গ্রীষ্মকালে তার একটা ভালো চাহিদা থাকে। হুম, হুম, আবার ধানের সঙ্গে লাউও করা যেতে পারে একই জমিতে। হুম। আর ধানের সঙ্গে বরবটিও করতে পারেন। বরবটিও তো মানে খুবই ভালো, মানে জমির না, সেক্ষেত্রে উর্বরতা কি সেটা বাড়ানোর ক্ষেত্রে। বর্ষাকালে কি করা যাবে? বর্ষাকালে তো প্রচুর পরিমাণে জল থাকে জমিতে, নাকি একটু উঁচু জমিতে করতে বলছেন আপনি? হ্যাঁ, মানে এখন তো অনেকেই যেটাকে আমরা পাডলিং বলতাম আগে, যে হুম, হুম, মাটিতে মেকানিক্যাল চাষ দিয়ে যেটা করা হতো, পাডলিং না করে এমনি জমিতেই যে যারা ধান বপন করেন আর কি, হুম। তার সাথে তারা সর্ষে করতে পারেন বা বরবটি করতে পারেন। আচ্ছা। আর হ্যাঁ, আর শীতকালের ক্ষেত্রে আবার ধানের সাথে তারা করলাও করতে পারেন। হুম, আর শীতকালের ক্ষেত্রে ভুট্টার সঙ্গে বিভিন্ন শীতকালীন চাষ করতে পারেন, সয়াবিন হোক, বাদাম হুম, হোক, হুম। ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, লাল শাক, এই জিনিসগুলো করতে পারেন তারা শীতকালে ভুট্টার সঙ্গে। আচ্ছা, আর বর্ষাকাল বললে, আর গ্রীষ্মকালের ক্ষেত্রে? আসলে মানে ওই ভুট্টার সাথে যেটা করা হয়, হুম, হুম। ওটা ভুট্টাটা তুলতেই তো অনেকটা সময় চলে যায়। তো তার আচ্ছা, সঙ্গে আচ্ছা। মেনলি ওই শীতকালীন সবজিগুলোই করা হয় আর কি। হুম। কারণ আচ্ছা, ভুট্টা তোলার পর চাষিরা আবার ধান বপনের জন্যই প্রস্তুতি নেন। আচ্ছা, আচ্ছা। তো আপনি বলছিলেন যে এই পদ্ধতিটা অবলম্বন করছে অনেক কৃষকরা, তাহলে মোটামুটি কি আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি সমস্ত জেলায় শুরু হয়েছে?
হ্যাঁ, অনেক জেলাতেই তো শুরু হয়ে গেছে, চাষিরা করছেন। এবার সেটা তো জেলা ভিত্তিক, মানে বিভিন্ন জেলায় হুম, ওই মূল ফসলের উপর নির্ভর করে চাষিরা হুম, অনেকেই এই প্র্যাকটিসটা শুরু করেছেন। হ্যাঁ, তবে আচ্ছা, গ্রীষ্মকালে যেমন বাদামটাও করা যেতে পারে, মানে বাদামের হুম, সাথে অড়হর ডালটা, মানে কম সময়ের যদি আমরা দেখি তাহলে হুম, বাদামের সাথে অড়হর ডালটা করা যেতে পারে। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, বুঝতে পারলাম। তাহলে উম যারা এই সমস্ত পদ্ধতিগুলো অবলম্বন করছেন বা করবেন ভাবছেন, তো তাদের জন্য তো এই আপনাদের সাথে যোগাযোগ করাটা খুব প্রয়োজন আছে। তো এক্ষেত্রে যারা কৃষি বিজ্ঞান কেন্দ্র রয়েছে বা ধরুন যে এডি অফিস রয়েছে, সেখানেও তারা কি কৃষি আধিকারিকদের সঙ্গে পরামর্শ করতে পারেন এই বিষয়গুলো নিয়ে? হ্যাঁ, নিশ্চয়ই তাদের এটা তো তাদের জন্য খুবই একটা ভালো বিষয় হবে, তারা যদি তাদের নিকটবর্তী কোনো কৃষি কৃষির ব্লক অফিস রয়েছে, হ্যাঁ, হ্যাঁ। অধিকর্তার অফিসে গিয়ে তারা যদি যোগাযোগ হুম, করেন, হুম, 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 তাহলে তাদের থেকে তারা মানে বিভিন্ন রকমের সহায়তা তারা পাবেন, এবং হুম, তারা হুম। যদি কোনো সমস্যার সম্মুখীন হয় সেটাও কিভাবে তারা সেটা কাটিয়ে উঠতে পারবেন সেই সম্পর্কেও তারা কিছুটা হলেও তাদের থেকে জানতে পারবেন। তাদের জন্য তো এটা আরোই সুবিধা হবে, তারা নিকটবর্তী কোনো অফিসে গিয়ে যদি হুম, যোগাযোগ করেন। আচ্ছা, আচ্ছা। যারা চাষবাস করছেন এই হ্যাঁ, পদ্ধতিতে, হ্যাঁ। তারা কি আরো চাষবাস করতে চাইছেন এই পদ্ধতিতে? হ্যাঁ, আমি নিজে এখন আমি প্রজেক্টে কাজ করছি। হ্যাঁ, এই অন্তর্বর্তী চাষকে যাতে আরো চাষিরা যাতে আরো আগ্রহী হয়, বা এই অন্তর্বর্তী চাষের ব্যাপারে লোকজনকে আরো বেশি করে জানানোর জন্য আমি একটা হ্যাঁ, প্রজেক্টে কাজ করছি, যেখানে হ্যাঁ, মূল বিষয় হলো যে এই অন্তর্বর্তী চাষের ব্যাপারে কৃষকদের আরো বেশি করে জানানো। তো আচ্ছা, সেখানে আচ্ছা, আমি যেহেতু মানে তরাই অঞ্চলে কাজ করি, তো এক্ষেত্রে আচ্ছা। মানে শীতকালের এটা কোন জেলায়? বুটটা এটা আপনি কোন জেলায় করেন? আমি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আচ্ছা, মধ্যে আচ্ছা, একটা আচ্ছা, প্রজেক্টে আমি গবেষণার পাশাপাশি ওখানে একটা আচ্ছা, প্রজেক্টে কাজ করছি। আচ্ছা, তো আচ্ছা। এইসব নিয়েই গবেষণা হচ্ছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে চাষিরা ভুট্টার সঙ্গে বেশি হুম, চাষটা হুম, করছেন। হুম, তো ওনারা কিন্তু মানে প্রথমে ওনাদের একটু সন্দেহ থাকলেও ওনারা হুম, নিজেরা যখন করলেন, দেখলেন, হুম, এবং হুম, আহ, এই বছর মোটামুটি 3 বছর চলছে হুম, ওনারা করছেন নিজেদের জমিতে। তো ওনারা হুম, করে ওনারা খুশি, এবং ওনারা ভবিষ্যতেও করতে আগ্রহী। তো এই এই আচ্ছা, আচ্ছা, আচ্ছা। দিকটাতে মানে নর্থ বেঙ্গলে আপনার হুম। সমস্ত জেলাতেই অনেক কৃষকরাই, মানে সবাই করেনি, তা কিন্তু একটু অনেক বলবেন যে কি কি কৃষকরাই চাষবাস কিন্তু করেছিল আগ্রহী তাতে হয়েছে। করে আগ্রহটা বেড়েছে? ওই সময়ে তরাই অঞ্চলে কি কি চাষবাস করেছিল এবং সেটাতে আগ্রহ বেড়েছে আপনি বলছেন? এই সময় শীতকালীন ধরুন মটরশুঁটি, বিনস, তারপর আপনার ধনেপাতা, পালং শাক, ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, এই জিনিসগুলো করা হয়েছে। আবার অনেকে লাফাও করেছেন, আমাদের এই তরাই অঞ্চলে হুম, লাফা খুব পাওয়া যায় শীতকালে। তো হুম, এই এই এতগুলো সবজি, আবার অনেকে গাজরও করেছেন, গাজরও করা যেতে পারে। হুম, তো এই ফসলগুলো করে তারা নিজেরাও লাভবান হয়েছেন, এবং হুম। তারা খুশি, তারা এই অন্তর্বর্তী চাষ করে আগ্রহী। পরবর্তীকালেও তারা বলেছেন যে এরপর থেকে তারা শুধু ভুট্টা করবেন না, ভুট্টার সঙ্গে কোনো না কোনো সাথী ফসল তারা করবেনই। অবশ্যই। তাহলে এই যে চাষের পালাবদল করতে কৃষক বন্ধুদের কি পরামর্শ দিতে চান? চাষের পালা বদল করতে চাষি বন্ধুদের কাছে আমি এটাই বলতে চাই যে আপনারা একবার করে দেখুন। আপনারা যে জমিতে আগে একটাই ফসল করতেন, এত বছর ধরে যে হুম, হুম, প্র্যাকটিসটা হয়ে আসছে, তো হুম, সেটার পালা বদলের জন্য আপনারা মূল ফসলের সাথে সাথী ফসল হিসেবে উপযোগী কোনো ফসল হুম, একবার করে দেখুন। আর হুম, অবশ্যই আপনাদের নিকটবর্তী কোনো চাষের অফিসে গিয়ে হুম, হুম। সেখানে কৃষি তাদের অফিস থেকে আছে, একটু কৃষি মতামত, অফিস, হ্যাঁ। কৃষি বিভাগে গিয়ে তাদের থেকে একটু পরামর্শ নিন যে আপনার জমির জন্য, বা আপনি যে জায়গাতে করছেন, সেখানকার জন্য কোন ফসলটি নেওয়া সুবিধাজনক হবে এবং ঠিকমতো করতে পারবেন। তাহলে আপনারা কিন্তু অনেকভাবেই লাভবান হতে পারবেন। আপনারা একবার করে দেখুন, আশা করি আপনারা আগ্রহী হবেন। আচ্ছা, আচ্ছা। তো এই যে অন্তর্বর্তী চাষ এর যে ভবিষ্যৎ সম্ভাবনা, সেটাও যদি একটু সংক্ষেপে আমাদেরকে বুঝিয়ে বলেন। ভবিষ্যৎ সম্ভাবনা ওই যেহেতু দিনের পর দিন কৃষি জমির পরিমাণ সীমিত হয়ে যাচ্ছে, হুম, এবং আমাদের এই বিপুল পরিমাণ
সংখ্যার যে হুম খাদ্য সুনিশ্চিত করার যে ব্যাপার হুম এবং হুম তার সঙ্গে একটা সুনিশ্চিত একটা সবার যাতে খাবারের একটা চাহিদাটা পরিমাণ মেটে। হুম চাহিদা মেটে হুম সেই সেই দিকগুলি মাথায় রেখে এবং আপনার একই খরচে একের বেশি ফসল থেকে আপনি যখন লাভবান হতে পারবেন, আয় করতে হুম হুম পারবেন, হুম হুম তো এর ভবিষ্যতে তো এই পদ্ধতি সবার মধ্যে ছড়িয়ে যাওয়ার আরো একটা প্রবণতা রয়েছেই। তবে হুম হুম চাষিদেরকে করে দেখতে হবে। ওনারা যতটা আগ্রহী হবেন, যত করবেন, নিজেরা তত বুঝতে পারবেন। প্রথম প্রথম হয়তো ওনাদেরও অসুবিধা হতে পারে যে কতটা সার দেবে, কিভাবে সার দেবে, জল দেবে। তো ওনারা নিজেরা যখন করবেন, করে নিজেরাই দেখতে পাবেন যে এটার পরে আপনাদের হুম জমি হুম হুম কয়েক বছর পর এই এই মুহূর্তে না হলেও ৫ হুম বছর বা ৭-১০ বছর পরে তাদের জমির হুম উর্বরতা ভালো হবে, জমির স্বাস্থ্য রক্ষা থাকবে এবং তাদের আগাছা নাশক করতে আহ বিভিন্ন হুম কীটনাশক বা আগাছানাশকের পরিমাণ তাদের কম ব্যবহার করতে হবে। এই হুম। বিভিন্ন জিনিসগুলো তারা উপলব্ধি করতে পারবেন। তার জন্য মানে আচ্ছা। তাদের একটু পরামর্শ নিয়ে, কৃষি বিভাগ থেকে পরামর্শ নিয়ে হুম হুম। তবে ওনারা শুরু করতে পারেন। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের অনুষ্ঠান তো শেষ করব, তার আগে আপনার কাছ থেকে আমি 2 মিনিট সময় চেয়ে নেবো। এই যে আপনি বিষয়টা বলছিলেন চাষের পালা বদলের অন্তর্বর্তী চাষ এবং এর গুরুত্ব, তো টোটাল যে বিষয়টা আপনি আলোচনা করলেন সেটা যদি সংক্ষেপে 2-3 মিনিট একটু বলেন, এটা করলে আমাদের কি সুবিধা হবে? যারা আমাদের অনুষ্ঠান পরে শুনতে শুরু করেছেন তারা এইটুকু শুনলেই বুঝতে পারবেন। আচ্ছা, হুম হুম হ্যাঁ, হ্যাঁ। এই অন্তর্বর্তী চাষের মাধ্যমে আমরা হুম সীমিত হুম পরিমাণ জমিতে একের বেশি মানে আগে যেহেতু আগে যদি কৃষক ভাবতেন যে আমি ৩টে ফসল করব, তাহলে ওনার সেটার জন্য ৩ গুণ জমি দরকার হতো। সেই ৩টে ফসলের জন্য এখন কিন্তু একই পরিমাণ জমিতে করতে পারবে। দ্বিতীয়ত এটা একটা সিজনেই করতে পারবেন। আগে যদি কৃষক ভাবতেন যে আমি বছরে ৩টে ফসল করব, সেখানে এটা কিন্তু একটা সিজনেই ৩টে ফসল হচ্ছে। তো তিনি সারা বছর ৩-এর বেশি ৪ বা ৫টি ফসলও করতে পারবেন। এটা একটা সুবিধা। দ্বিতীয়ত এই যে একই ফসল বছরের পর বছর যদি কোনো কৃষক চাষ করতে থাকেন, তাহলে মাটির উর্বরতা কিন্তু অনেকটা কমে যায়। মানে যদি কোনো রকম তিনি ডাল শস্য চাষ না করেন, শুধু ধান বা শুধুই বছরের পর বছর ধান করে যাচ্ছেন বা শুধুই বছরের পর বছর ভুট্টা করে যাচ্ছেন, তাহলে কিন্তু মাটির উর্বরতা শক্তি অনেকটাই হ্রাস পায়। তো সেক্ষেত্রে তিনি সাথী ফসল হিসেবে যদি ডাল শস্য বা অন্যান্য সবজি ব্যবহার করেন, তাহলে একদিকে যেমন মাটির উর্বরতা যেমন বজায় থাকবে, তেমন হুম। অপরদিকে কিন্তু তার বাজার থেকে যে কিনে আনা কৃত্রিম সার, সেটা ব্যবহারের পরিমাণও কমে যাবে। আর সেটা পরিবেশের জন্যও ভালো। এটা একটা এবং সাথী ফসল যদি চাষ করা হয় মূল ফসলের সাথে, এই অন্তর্বর্তী চাষের মাধ্যমে কিন্তু আগাছানাশকও সম্ভব। আর সবথেকে মূল বিষয় হলো যে আয়। কোনো পদ্ধতি বা কোনো নতুন চাষ যদি আম কৃষক বন্ধুর আয়ের পরিমাণ যদি বৃদ্ধি করতে না পারে বা তার যদি আয়ের ঠিক। খুব বেশি সম্ভাবনা না থাকে, তিনি কখনোই কোনো প্রযুক্তি সেটাই গ্রহণ করবো প্র্যাকটিস না। হ্যাঁ। করতে চাইবেন না বা গ্রহণ ঠিক করবেন না। ঠিক। তো আর এক্ষেত্রে যেমন উনি ওই একই খরচে একের বেশি ফসল হুম। থেকে উনি লাভবান হতে পারবেন, আয় করতে পারবেন এবং খুবই কম সময়ে মানে মূল ফসল ওঠার আগেই মাধ্যমেই তিনি একটা বাড়তি একটা আয় উম এখান থেকে পেতে পারবেন। বিভিন্ন জলবায়ু পরিবর্তনের কারণে যদি আপৎকালীন কোনো পরিস্থিতির সম্মুখীন হুম তাকে হুম হতে হয়, হুম। সেক্ষেত্রে ওনার কিন্তু হাতে অপশন থাকবে যে একটি ফসল কোনোভাবে যদি ক্ষতিগ্রস্ত হয়ও, ওনার আহ, সেই জায়গাটা শুধু একটা ফসলের ক্ষতির থেকেও বেশি যে উনি ওনার কাছে আরো অনেক অপশন থাকবে যেখান থেকে উনি একটা আয়ের একটা জায়গা তিনি রাখতে পারবেন। আচ্ছা, তাহলে শ্রোতা বন্ধুরা, আমরা এতক্ষণ শুনছিলাম চাষের পালা বদলে অন্তর্বর্তী চাষ এবং এর গুরুত্ব। এ নিয়ে আমাদের সাথে বিশেষজ্ঞ হিসেবে ছিলেন মৌমিতা রায়, গবেষক, শস্য বিজ্ঞান বিভাগ, পল্লী শিক্ষা ভবন, বিশ্বভারতী। তাহলে মৌমিতা দেবী, আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে কথা বলার জন্য। নমস্কার। ধন্যবাদ, নমস্কার। রেডিও কলকাতার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান।